নমস্কার, নিয়ে চলে এসেছি আমাদের আরেকটি নিবেদন। আমাদের 25 জন ইউটিউব ফ্যামিলি সম্পূর্ণ করার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি সায়ন। এবারে আমাদের পরিবেশনায় রয়েছে সায়ক আমানের লেখা দীপ প্রকাশনীর প্রকাশিত মিডনাইট হররের অখণ্ড থেকে গল্প অসম। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে এবং গল্পতে রয়েছে অনেক অনেক রোমাঞ্চ, অনেকটা ভৌতিক, অনেকটা মিস্টেরিয়াস। শুরু হচ্ছে অসম। ধরুন আপনি একটি গল্পের বই পড়ছেন। ধরুন বইটা হলো একটা ডিটেকটিভ বই। ধরুন পড়তে পড়তে আপনি বইয়ের একদম ক্লাইম্যাক্সে পৌঁছে গেছেন, কিন্তু তারপর দেখলেন বইয়ের শেষ কয়েকটা পাতা নেই। আপনার ঠিক কি মনে হবে? প্রথমে বইটা যে বিক্রি করেছিল তার উপর রাগ হবে, তারপর অস্বস্তি হবে, তারপর কৌতূহল হবে। কি তাই তো? আচ্ছা, কৌতূহল মেটাতে আপনি ওই বইয়ের একটা অন্য কপি জোগাড় করবেন, কিন্তু সেটা বই না হয় যদি হয় ডায়েরি, আর ঘটনাটা কল্পনার বদলে যদি হয় বাস্তব, তাহলে কি করবেন? আজ যে গল্পটা আপনাদের শোনাবো সেই গল্পটার শেষটাও লেখক লিখে যেতে পারেননি, কিন্তু হতাশ হবার কিচ্ছু নেই, সেটা জানার উপায়ও তিনি দিয়ে গেছেন। কিন্তু আগে গল্পটা মন দিয়ে পড়ুন, এই গল্পের প্রতিটা সত্যকে অনুভব করুন। প্রথম ভাগ, একটি পুরনো ডায়েরি। 17ই বৈশাখ। আলমারির উপরের তাকটা টেনে বার করতেই ভেতরের পুরানো দলা পাকানো কাগজের ঝাঁক হুড়মুড়িয়ে মাটির উপর পড়ে পড়ল। কে জানে কত বছর কাগজগুলো এভাবেই আস্তানা গেড়েছিল আলমারিতে। এতদিন পরে বাইরের আলো তাদের ওপর এসে পড়ায় বোধহয় হকচকিয়ে গেছিল। আমি নিচু হয়ে সেগুলো হাতে তুলে নিলাম। একবার চোখ বুলিয়ে বুঝলাম তার বেশিরভাগই দলি। এই নিয়ে এ বাড়ির ওয়ারিস তো কম হলো না। শুনেছি প্রায় 150 বছর আগে আমার ঠাকুরদা নাকি এই বাড়ি বানিয়েছিলেন। ইংরেজ আমল তখন সবে শুরুর পথে। তো আমার সেই অতিবৃদ্ধ প্রপিতামহ কোনো এক সাহেবের গোলামি করে মুর্শিদাবাদের এক প্রান্তে এক পেল্লায় জমিদার বাগিয়েছিলেন। সাথে এই প্রাসাদের মতন বাড়িটা। কালে কালে 200 বছরের ইংরেজ আমল শেষ হতে আমার পূর্বপুরুষের সাদের জমিদারিও প্রায় নিভে এলো, আর এখন তো এর কঙ্কালটাই খালি পড়ে আছে। দলিলগুলোই আমি ভালো করে একবার চোখ বুলিয়ে নিলাম। পুরনো হলদেটে শক্ত কাগজ, একটু জোরে চাপ দিলেই কাপড়ের মতন ভেঙে যাবে। হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়তে আমি অবাক হয়ে গেলাম। রাশি রাশি হিসেবের ভারী কি কাগজের মাঝখানে একটা ছোট্ট গোলাপি খাতা উকি দিচ্ছে। দলিলগুলোকে আবার আলমারিতে চালান করে সেটাকে হাতে নিলাম আমি। খাতাটা লম্বা 6 ইঞ্চির বেশি হবে না। ওপরে গোটা গোটা হরফে লেখা আছে সন্ধ্যামণি দত্ত, সন 1270। আমি হিসাব করে দেখলাম খাতাটা এই বাড়ির থেকেও পুরানো। হাতের লেখাটা দেখে মনে হয় লেখিকার বয়স 10-এর বেশি হবে না। অর্থাৎ খাতাটা যারই হোক তিনি অন্তত 100 বছর আগে গত হয়েছেন। আমার মনে কেমন জানি কৌতূহল হলো। 2 বছর আগে একটা বছর 10-এর বাচ্চা মেয়ে খাতায় কি লিখতে পারে কে জানে। উল্টো পাল্টে দেখে বুঝলাম লেখা তাতে প্রায় নেই বললেই চলে। বেশিরভাগই হাতে আঁকা ছবি। আজকালকার দিনের বাচ্চারাও যেমন ছবি এঁকে থাকে। জলের ওপর দাঁড়িয়ে মাঝি দাঁড় বাইছে, একদল লোক তলোয়ার নিয়ে মাঠের ওপর হাঁটছে, এই সব। খাতাটা সাথে নিয়ে আমি ভেতরের ঘরে চলে এলাম। এ বাড়িতে আসার পর থেকে একটা জিনিসের অভাব হয় না অবশ্য। কাজ বলতে এখানে প্রায় কিছুই নেই। সকালে একটা ঠিকে ঝি এসে দুবেলা রান্না করে দিয়ে যায়, সেটা দেখি আমার পরের দিন সকালে জলখাবার অবধি হয়ে যায়। খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া বাকি সময়টা সারা বাড়িটার এদিক ওদিক ঘুরেই সময় কেটে যায়। আমার আগে প্রায় বছর 50 এ বাড়িতে কেউ থাকেনি। মনে হয় এই ভাঙাচোরা বাড়িটার প্রতিটি অন্ধকার কোণে কয়েকশো বছরের ইতিহাস লুকিয়ে আছে। মাঝে মাঝে কেমন যেন ভয় লাগে, বিশেষ করে খুব রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে। কেন জানি না মনে হয় বাড়ির অন্য কোনো দিকে কি যেন হাঁটাচলা করছে। এই শতাব্দী প্রাচীন বাড়িতে শুধু ইতিহাস ছাড়া অন্য কিছু লুকিয়ে নেই তো? 28শে বৈশাখ। এই কদিনে একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করেছি। চারপাশ খুব নিস্তব্ধ হয়ে গেলে খালি মনে হয় বাড়ির কোথা থেকে যেন কারোর হেঁটে বেরোনো শব্দ আসে, তার সাথে খুব হালকা নুপুরের আওয়াজ। অর্থাৎ পায়ে নুপুর পরে বাড়ির ভেতর কেউ চলাফেরা করে। শব্দটা কিন্তু কখনো কাছে আসে না, যেন পায়ের মালিক আমার থেকে দূরত্ব বজায় রাখতে চায়।
আমাকে কি ভয় পায় সে? অথচ কোনো সাধারণ মানুষের পক্ষে আমার নজর বাঁচিয়ে এই বাড়িতে থাকা সম্ভব নয়। এমনিতে আমি ভীতু মানুষ নই। যদি হতাম তাহলে দিন 10 আগেই এই বাড়ি ছেড়ে চম্পট দিতাম। রান্নার ঝিকে একবার একথা বলতে গিয়েও বলিনি। কেড়ে যদি চলে যায় তাহলে নতুন ঝি পাওয়া মুশকিল। দুদিন হলো দলিলের ভাজে পাওয়া সেই খাতাটাও খুঁটিয়ে দেখেছি। তাতে ছবি ছাড়াও আরো কিছু লেখা আছে, তবে তার বেশিরভাগই হাবিজাবি অর্থহীন লেখা। জানো, সদ্য বানান শিখে মক্স করেছে কেউ, যার মধ্যে সন্ধ্যামণি শব্দটা বেশ কয়েকবার দেখেছি। একটু আগেই ঝমঝমে নুপুরের শব্দটা শুনতে পাচ্ছিলাম। সেটা আসছিল উপরের তলার উত্তর দিকের ঘর থেকে। আমি এ ঘরের দরজা খুলে একটু এগোতেই থেমে গেল। ব্যাপারটা থেকে কেন জানি না মন সরাতে পারছি না। একটা সম্ভাবনার কথা ভেবেছি মনে মনে, তবে সেটা এখন ডায়েরিতে লিখবো না, দেখা যাক। 7ই জ্যৈষ্ঠ। আগে লিখেছি যে আমি আমি ভয় পাই না। ইদানিং একটা ব্যাপার বুঝতে পারছি, মনের দরজা খোলা রাখলে ভূতে ভয় পাবার কোনো কারণও নেই। মানুষের মরণোত্তর অবস্থায় তো প্রেত, মৃত্যুর পর সে অকারণে হিংস হয়ে উঠবে কেন? অন্যর ক্ষতি করে বা ভয় দেখিয়ে আনন্দ পাবে কেন? এবাড়ির আনাচে কানাচে লুকিয়ে থাকা নুপুরের অধিকারিণী দিন কতক হলো আমার কাছাকাছি ঘোরাফেরা করছে। শুধু তাই নয়, এও বুঝতে পারছি যে তার বয়সও অত্যন্ত কম। যদিও তাকে দেখা যায় না, তাও তার উপস্থিতি আমি টের পাই। আলমারির ওপর থেকে পাওয়া খাতাটাও সম্ভবত তার, অর্থাৎ জীবিতকালে তার নাম ছিল সন্ধ্যামণি দত্ত। অবশ্য এত অল্প বয়সে এসে যে কি করে মারা গেল তা আমি জানতে পারিনি। একটা ব্যাপার লক্ষ্য করেছি, ঘরে আমি না থাকলে সে তার খাতাটায় কলম দিয়ে আঁচড় কাটে, কখনো ছবি আঁকার চেষ্টা করে, কিন্তু ভালো করে খেয়াল করলে বোঝা যায় সেগুলো অপরিণত মননের হাবিজাবি কল্পনা নয়। দাগ আর ছবি দিয়ে কিছু যেন বলতে চাইছে হয়তো আমাকেই, কিন্তু এগুলোর কোনো মানে খুঁজে বের করতে পারি না আমি। যাই হোক, মোট কথা, গল্প কাহিনীর ভয়ানক ভূতের মতো সে আমার কোনো ক্ষতি এখনো অবধি করেনি। বরঞ্চ এক রত্তি অকালে ঝরে যাওয়া মেয়েটার কথা ভাবলে আমার দুঃখই হয়। কি করলে যে তার আত্মার শান্তি হবে যদি জানা যেত। হয়তো আঁকিবুকি কেটে সেটাই আমাকে বোঝাতে চায় সন্ধ্যামণি, কিন্তু কি সেটা?
পুরনো লোকদের জিজ্ঞেস করে জানার চেষ্টা করেছি এ বাড়িতে কোনো অল্প বয়সী বাচ্চা মেয়ে কোনোদিন মারা গেছিল কিনা। তারা কিছুই বলতে পারেনি। এমনকি সন্ধ্যামণি দত্ত নামটাও তারা শোনেনি কোনোদিন। আশ্চর্য! তাহলে খাতাটা এলো কি করে? কি করলে তার অর্থ জানতে পারবো? আদৌ কোনোদিন জানতে পারবো কি? আমার পিঠের কাছে কার যেন নিঃশ্বাস পড়লো। আমি পেছন ঘুরে কাউকে দেখতে পেলাম না। অবশ্য সেটাই আশা করেছিলাম। এবার ডায়েরি লেখা বন্ধ করতে হবে। 12 শ্রাবণ। ভেবেছিলাম আর ডায়েরি লিখবো না, আগে লিখতাম সময় কাটাতে। এখন তো আর সময় পাই না। যেন আবারও একবার ছোটবেলায় ফিরে গেছি আমি, আমার অদৃশ্য সঙ্গিনীর হাত ধরে। তাও আজ ডায়েরি লেখার একটা বিশেষ কারণ আছে। হয়তো আজ থেকে বহু বছর পরে ডায়েরির এই পাতাগুলো পড়ে কেউ চমকে উঠবে। অবশ্য এগুলো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বিশ্বাস করবে বলে আমার মনে হয় না। এমনকি আমিও হয়তো নিজের ছেলে মানুষ বয়সে পাগলামি ভেবে হাসবো। তাও কাউকে ঘটনাগুলো না জানিয়ে গেলে আমার শান্তি হবে না। আমার মৃত্যুর সাথে সাথে হয়তো এই অলৌকিক ইতিহাসও সাক্ষীর হবে মুছে যাবে। যাই হোক, এবার আজ সকালের ঘটনায় আসা যাক। যতদিন যাচ্ছিল সন্ধ্যামণির গল্প শোনার নেশাও উত্তরোত্তর বাড়ছিল। ক্রমে তার গল্পের খিদের সাথে আমার স্মৃতির পাল্লা দেওয়া দুষ্কর হয়ে উঠল। এদিকে সেও নাচর বন্দা। একটা ঘর গুছিয়ে অন্য ঘরে যাওয়া মাত্র ঘরের সমস্ত পরিপাটি করে সাজানো জামা কাপড় লন্ডমন্ড হয়ে যায়। বুঝতে পারি সেগুলো আমার গল্পের ঝুলিতে টান পড়ার মাসুল। কি করি, দিন কতক ভেবে একটা মতলব করেছি। মুকুন্দকে বলেছি সে শহরের দিকে গেলে যেন আমার জন্য একগোছা ইংরাজি বাংলা গল্পের বই নিয়ে আসে। সে গল্পগুলো পড়ে পড়ে শোনালেও শ্রোতা প্রসন্ন হবেন। এমনি করে দিন কতক চলছিল। আমি চেয়ারে বসে একটার পর একটা গল্প পড়ি আর সেই নির্বাক অশরীরই এক মনে শুনতে থাকি। একটা ব্যাপার লক্ষ্য করেছি, গল্প শুনতে শুনতে সে যেন একটু একটু করে পর্দার নিচটা ছেড়ে আমার চেয়ারের দিকে এগিয়ে আসতে থাকে, যেন বইয়ের লেখাগুলো নিজের চোখে দেখতে চায়। তার উৎসাহ যেভাবে বাড়ছে তাতে এভাবে বেশি দিন চললে আমার বাড়ির একটা ঘর নিয়ে লাইব্রেরি না বানাতে হয়। প্রেত যে এত গল্পকর হতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। আজ সকালে একটা ঘটনা ঘটলো। রাশিয়ার রূপকথা পড়ে শোনাচ্ছিলাম তাকে। পড়তে পড়তে নিজেই এত মুগ্ধ হয়ে গেছিলাম যে খেয়ালই করিনি আমার অদৃশ্য শ্রোতা এখন আর আগের মতো স্থির নেই। অস্থির হয়ে সে যেন ছোটাছুটি করছে আমার চারপাশ ঘিরে। তার দ্রুত নিঃশ্বাসের শব্দে আমার সম্বিত ফিরল। বুঝলাম কিছু একটা কথা আমাকে বলার জন্য সে ছটফট করছে। হঠাৎ কি হলো বুঝতে পারলাম না। এরকম সে কখনো করে না। আজ কি হলো তার? কি বলতে চায় আমাকে? ব্যাপারটা মাথা থেকে সরিয়ে বইয়ের পাতা উল্টানোর চেষ্টা করলাম আর সাথে সাথে অবাক হয়ে গেলাম। একটা অদৃশ্য হাত চেপে ধরেছে খাতার পাতাটাকে। অর্থাৎ সে চায় না আমি পাতা উল্টাই। কিন্তু কেন? হঠাৎ বিদ্যুতের চমকের মতো একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার হয়ে গেল। এই পাতাতেই কিছু একটা আছে, কোনো ছবি বা কোনো লেখা, যেটা দিয়ে সে আমাকে কিছু বোঝাতে চায়। হয়তো তার মৃত্যু রহস্য। আমি আমার সামনে খোলা বইয়ের পাতার দিকে একবার ভালো করে তাকালাম। একটাই ছবি আছে পাতাতে, একটা কফিনে। আমি সেটার ওপর আঙ্গুল রাখলাম। সাথে সাথে বুঝলাম নিঃশ্বাসের শব্দ প্রায় হাঁপড়ের মতো বেড়ে গেল। অর্থাৎ আমি ঠিক দিকেই যাচ্ছি। কিন্তু এরপর শুধু কফিন, এর মানে কি? তবে কি একটা কফিনের ভেতর আছে তার মৃতদেহটা? কিন্তু কেন? সেটাই বা আছে কোথায়? একটা দমকা হাওয়ার হতে বুঝতে পারলাম আমার পাশ থেকে দৌড়ে দরজার দিকে ছুটে গেল সে। উড়ন্ত পর্দাটাকে ধরে কয়েকবার দোল খেলো। কি বলতে চায়? আমাকে কি যেতে বলছে কোথাও? আমি বইটা রেখে সেদিকে যেতেই দোল থেমে গেল। বুঝলাম সে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোচ্ছে। আমিও নেমে এলাম নিচে। বাগানে নেমেই সেই দুরন্ত হাওয়ার স্রোতটা
উত্তর দিকে ছুটে গেল। সেদিকে এখনো কোনো গাছ লাগাইনি আমি। বুনো ফুলের আগাছায় ভরে গেছে জায়গাটা। এবার লক্ষ্য করলাম শুধু সেদিকটায় যেন ঝড় উঠেছে। বাগানের অন্য সমস্ত গাছপালা স্থির শান্ত। ভয় হলো হাওয়ার ধাক্কায় এবার বুঝি শতাব্দী প্রাচীন গাছগুলো ভেঙে পড়বে। কি আছে ওই গাছগুলোতে? আমি সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলাম। কি করব বুঝতে পারছি না। হঠাৎ খেয়াল করলাম এতক্ষণ যে ঘরে বসে আমরা বই পড়ছিলাম তার জানলা থেকে একটা উড়ন্ত কাগজ এসে পড়লো পুরনো গাছগুলো ঠিক মাঝখানের মাটিতে। আমি কাগজটা হাতে নিয়ে দেখলাম সেই বইয়ের পাতাটা, সেই কফিনের ছবিটা, কিন্তু আর একটা জিনিস যোগ হয়েছে তার সাথে। কফিনের ঠিক নিচটায় পেন্সিল দিয়ে একটা ছোট্ট খুপড়ি আঁকা আছে, যেন কফিনের তলায় লুকানো গয়নার বাক্স। এটা আগে ছিল না, হয়তো কেউ কাঁচা হাতের আঁচড়ে এঁকে দিয়েছে সেটা। 14ই শ্রাবণ। আজ সকাল থেকে মনটা কিসের যেন আশঙ্কায় ভার হয়ে আছে। যে কাজটা আমি করতে চলেছি সেটা ঠিক হবে কি না জানি না, তবে কাল সারাটা দিন ভেবে দেখেছি এই রহস্যের শেষ না দেখে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। রহস্যের খানিকটা আমার কাছে পরিষ্কার, বেশিরভাগটা এখনো ধোঁয়াশা। আজ থেকে প্রায় 200 বছর আগে সন্ধ্যামণি দত্ত নামের একটা ছোট মেয়ের কোনোভাবে মৃত্যু হয়। সেটা স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কিছু তা আমি জানি না, তবে যে কারণেই হোক তাকে প্রচলিত হিন্দু মতে দাহ করা হয়নি। এবাড়ির লাগোয়া বাগানে কফিন বন্দি করে কবর দেয়া, শুধু তাই নয়, কফিনের নিচে রাখা হয় একটা গোপন খুপড়ি। কি আছে তাতে? কফিনের নিচে কি কেউ কিছু লুকিয়ে রাখতে চেয়েছিল? এটা জেনেও যে সে নিজে চাইলেও আর ফেরত পাবে না সেটা। সমস্ত ব্যাপারটায় কেমন যেন অন্ধকার ঘোলাটে ভাব। অনেকগুলো প্রশ্ন আমার মনে ভিড় করে আসছে। ঠিক কি কারণে মৃত্যু হয়েছিল সন্ধ্যামণি? কেন তাকে দাহ করার বদলে কবর দেওয়া হলো? কি আছে ওই খুপড়িটায়? অসহ্য অস্থিরতা আমার কুড়ে কুড়ে খাচ্ছে। আজ সকাল থেকে সন্ধ্যামণি আমার ঘরে আসেনি। রাতে উত্তেজনায় ঘুম হয়নি। সকালে বিছানায় শুয়ে তন্দ্রা এসে গেছিল। ঘুমের ঘোরে দেখলাম আমার ঘরের পর্দাটা নড়ছে। তার ঠিক নিচেই দাঁড়িয়ে আছে বছর 10-এর মেয়েটা। হাতছানি দিয়ে ডাকছে আমাকে, হাতের ইঙ্গিতে জানলার দিকে নির্দেশ করছি। জানলার দিকে তাকাতেই আমার হৃৎপিণ্ডটা 1 সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল। আমার দোতলার জানলায় লোহার শিক ধরে দাঁড়িয়ে একটা খয়েরি হয়ে যাওয়া দেহ, মাংসহীন শুকনো মুখে সেটা যেন আমার দিকে তাকিয়ে আছে। আতঙ্কে চমকে উঠতেই ঘুমটা ভেঙে গেল। জানালা ফাঁকা। দরজার দিকে তাকিয়ে দেখলাম পর্দাটা পাথরের মতো স্থির। সে আসেনি। বাগানে মাটি কোপানোর কোদালটা মুকুন্দকে বলে আনিয়ে রেখেছি। টর্চে ভরে নিয়েছি নতুন ব্যাটারি। আজ রাতেই সমস্ত প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যাবে আমার কাছে। বুকের মাঝখানটা কেমন যেন দুরু দুরু করছে। কাজটা হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু তাও আমি পিছু হটবো না। বাগানের একপাশে কফিনটা যেন আমায় টানছে। এখন শুধু রাতের প্রতীক্ষা। শেষ হলো অসমাপ্ত গল্প পার্ট 1। আপনাদের সবাইকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের 25 জন পরিবার সম্পূর্ণ করার জন্য। আমরা আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের ভিডিওটা ছাড়তে অনেক লেট হয়েছে। ইউজুয়ালি আমরা যে সময় ছাড়ি তার থেকে অনেকটাই লেট হয়ে গেছে, তার জন্য আমরা আপনাদের থেকে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।